এসব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 19 এবং 20 জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটবে। মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 এবং 20 জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। 1 ঘন্টার ভিতরে সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আপনারা না পদত্যাগ করে ফেলো, কারণ আপনারা প্রতিটা জায়গায় ব্যর্থ। নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না। তো তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, ইউনূস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে? 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। নতুন বছরে দলটি আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। সো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে। কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে। আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি, আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি, আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করা। আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করা হবে সেদিন যেন আমাদের 1 কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে। শেখ হাসিনাকে বাংলাদেশে 1 কোটি লোকের মাধ্যমে 1 কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। 26শে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 1 মাসের ভিতরে, এই 1 মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শেখ হাসিনা 26 তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি। একটা রব তুলেন, বাংলাদেশের একটা বাইক তৈরি করেন যে প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। এটা আপনারা গড়ে তুলুন। আজকে থেকে বাংলাদেশে 1 কোটি লোকের গণসংবর্ধনার প্রস্তুতি নেন ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ের, দেখা হবে আপনাদের সাথে রাজপথে জয় বাংলার স্লোগানে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্লোগানে দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 19 এবং 20 জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটবে। মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 এবং 20 জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। এর কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসলে কি ঘটতে যাচ্ছে 19 জানুয়ারি সম্পর্কে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন, সমাবেশ নয়। এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দিবেন। এবং নিঃসন্দেহে 5 আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রথম কোনো বৈঠক, এটি প্রকাশ্যেই বলা যেতে পারে। এই যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল বৈঠক, এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না, প্রকাশ্যে বৈঠকই বলতে পারি। এবং এটি প্রথম। কেন প্রথম বলছি, এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, কিন্তু দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি এইভাবে কোনো ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি। সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াবে কিন্তু অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে, বা তারপরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন, যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, তাতে করে খুব বেশি লাভবান যে হওয়া গেছে তা নয়। যদিও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয়, সেই মোহাম্মদ আরাফাত তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। এই ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে আসছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে
তারা যে পারবে সে ধরনের লক্ষণ আমরা কোনো দেখিনি, অন্তত গত 5 মাসে তাদের কোনো ধরনের বক্তব্য, বিবৃতি বা কর্মকাণ্ডের মাধ্যমে। এর আগে একটি দিবস কেন্দ্র করে, শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ, তাদের যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, প্রচারণা, তার মধ্যে মনে হচ্ছে তারা কি না কি করে ফেলবে। আমরা বলেছিলাম যে কিছুই করতে পারবে না, কিছুই হবে না, এবং সেটি দেখা গেছে। তবে 5 আগস্টের পর খুদ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনটি মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধহয় শেষ, আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, এই ধারণা যেমন ভুল হয়েছে, এমনকি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে, এই বাস্তবতা। আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে, তবে তাদের যে হাক ডাক সেই অনুপাতে কিছুই নয়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি। আওয়ামী লীগ, বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে, তাদের শেকড় একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়, বরং বারবার তারা ঘুরে দাঁড়ায়, বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে, এটাই বাস্তবতা। বিষয় হচ্ছে যে 19 তারিখে যে বৈঠক, সেই বৈঠকটি কেন, এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে। যারা জেলের বাইরে রয়েছেন, যারা সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে সম্পাদক মণ্ডলীর সদস্য, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন, অধিকাংশ আবার পলাতক রয়েছেন। তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ, এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখন পর্যন্ত, মাঝারি গোছে যারা নেতা বা তৃণমূলের, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কোনো মেসেজ আসবে। কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত যে বক্তব্য, বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে? বরং মানুষ সেগুলো প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও তারাও বিরক্ত প্রকাশ করেছে। তাদের যে বিরক্তির প্রকাশ, তার কারণটা কি? যেমন শেখ হাসিনা কখনো কখনো বলেছেন তিনি টুপ করে বাংলাদেশ ঢুকে পড়বেন, তিনি সীমান্তের কাছাকাছি রয়েছেন। এগুলো অবাস্তব কথাবার্তা। এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারেন যে একেবারেই অবাস্তব একটি বিষয়। তারপর কি বলেছেন? অনেক আপত্তিকর কথাবার্তা বলেছেন। তার নামে যে হত্যা মামলা হয়েছে, শতাধিক বা 200-র বেশি মামলা হয়েছে, তিনি অন্তত এভাবে বলেছেন, অন্তত তাকে হত্যার জন্য যে মামলাগুলো হয়েছে, যারা মামলাগুলো করেছে তাদেরকে অন্তত হত্যার লাইসেন্স পাওয়া গেল, এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন। যেই পুলিশ সদস্যরা তাদেরকে ডিস্টার্ব করছে, দলীয় নেতাকর্মীদেরকে তাদের লিস্ট করে রাখতে বলেছেন। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাময়িকভাবে মনোবল চাঙ্গা করা এক ধরনের একটা প্রক্রিয়া হতে পারে, কৌশল হতে পারে, কিন্তু এতে খুব বেশি লাভবান আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে পারেননি, আওয়ামী লীগ হতে পারেনি, বরঞ্চ আওয়ামী লীগের কোনো কোনো নেতাকর্মীদেরকে বিপদে ফেলা হয়েছে। এর মধ্যে যাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, সেই মানুষগুলো বিপদে পড়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা চান যে তিনি দায়িত্বশীল বক্তব্য দেন, তিনি বাস্তবতার নিরিখে যাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, সেটিই চান। এটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেকে তার বিভিন্ন ধরনের বক্তব্যের কারণে বিরক্ত। এখন দেখা যায় 19 তারিখ কী ধরনের বক্তব্য দেবেন। আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে, তরুণ নেতৃত্বকে আনা হবে। খুব ভালো কথা, যাদের ইমেজ এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায়, নতুনভাবে নতুন সাংগঠনিক ভিত্তিতে আওয়ামী লীগ আসে, মানুষ গ্রহণ করলে করতেও পারে। তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আমি প্রথমেই বলেছি, এটা আমি বিশ্বাস করি, এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। কিন্তু ক্ষমতায় আসবে আগামী 10-15 বছরের মধ্যে, অন্তত 10 বছরের মধ্যে, এমনটি কল্পনা করা মোটামুটি অবাস্তব, এটাও আমি বলবো। আর 20 জানুয়ারি সম্পর্কে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে, এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে, তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন, পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন, এবং তারা আশা আছে ট্রাম্প ক্ষমতায় এলে একেবারে আওয়ামী লীগকে যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। যেমনটা 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন, অনেকের কথা বলছি আমি, যে যুক্তরাষ্ট্র বোধহয় আওয়ামী লীগের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এটি সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে, অনেক ধরনের প্রক্রিয়া থাকে, ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেন তাদের নানান উদ্দেশ্য হাসিলের। কিন্তু এইভাবে না, একেবারে রাতারাতি কিছু করে ফেলবে, এগুলো একেবারে ছেলে মানুষ যারা এগুলো ভাবছেন। হ্যাঁ, ট্রাম্প ক্ষমতা এলে জো বাইডেন প্রশাসন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি হয়তো থাকবে না। তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু তাই বলে 20 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় হয়ে যাবে, বর্তমান সরকারের পতন ঘটবে, আওয়ামী লীগকে একেবারে সগৌরবে বাংলাদেশের ক্ষমতার মসনদে নিয়ে এসে বসিয়ে দেবে, এগুলো যারা মনে করছেন আমার মনে হয় তারা কল্পনা জগতে বসবাস করছেন। তবে 19 জানুয়ারিটি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। শেখ হাসিনা যদি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবতার নিরিখে কোনো দিক নির্দেশনা দিতে পারেন, অবশ্যই সেটি আওয়ামী লীগের জন্য ভালো। আর আওয়ামী লীগকে সুসংগঠিত করবে তরুণ নেতৃত্বের মাধ্যমে, ক্লিন ইমেজের ব্যক্তিদের মাধ্যমে। সাথে যদি 5 আগস্ট আগে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের যে ভূমিকা, তার জন্য ক্ষমা না চাক, অন্তত যদি ভুল হয়েছে এমন কিছু মন্তব্য করে থাকেন, অনেক ক্ষেত্রে ভুলের কথা তারা স্বীকার করে থাকেন, সেটি আওয়ামী লীগের জন্য অবশ্যই ইতিবাচক কোনো বার্তা নিয়ে আসতে পারে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল, আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা পাই। আজকে আমরা ধিক্কার জানাই কিভাবে এই খুনিরা 6 ঘন্টার মধ্যে জামিন পায়,
2 জন আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাও আমাদের চাপে। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। এখন তিনি এতদিন বলতেন যে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার ছাত্রলীগ, শেখ হাসিনার এটা, শেখ হাসিনার সেইটা। এখন তো ভাই শেখ হাসিনা নাই, এখন কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। তিনি আশ্চর্য হয়েছেন যে এই ইউনূস সরকারের পুলিশ কিভাবে ফাংশন করছে, কিভাবে ওনাকে যারা মানলো তারা 6 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল। আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন যে ফারুকের উপর যে হামলা হয়েছে, যেভাবে রক্তাক্ত হয়েছে, এগুলো কিন্তু ফুটেজ কানেক্টেড। তারপরে অপরাধীরা গণ অধিকার পরিষদের চাপে গ্রেপ্তার হইল, 6 ঘন্টার মধ্যে আসলে কিভাবে জামিন হলো? তার মানে কি হ্যালো? তিনি দাবি করছেন যে আগে এরকম জামিনগুলো কিভাবে হইতো, যে শেখ হাসিনার বাসভবন থেকে একটা জজদের কাছে একটা মেসেজ যাইতো, জজরা অসহায় ছিলেন, যখনই শুনতো ছাত্রলীগ বা অমুক লীগ বা তমুক লীগ, তখন জজরা সেখানে রায়ের বেলায় তারা তাদের নিজস্ব মতামত বা যেটা রায় দেওয়া সেটা দিতে পারতেন না, এটা সেটেল থাকতো। তো আজকে তিনি একইভাবে বলছেন যে আজকেও কি আপনার ইউনূসের বাসভবন থেকে এরকম চিঠি গেল যে জজ সাহেব তাদেরকে 6 ঘন্টার মধ্যে কারাগারে যাওয়ার আগেই হাইকোর্ট থেকে এই আসামিরা জামিন পেয়ে গেল। আমরা কিন্তু এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই, যদি এই হয় তাহলে এই দেশে বিচার ব্যবস্থা কবে ঠিক হবে? ফারুক তো রক্তাক্ত হয়েছে, এটা তো একদম চোখের সামনেই। তাহলে এত দ্রুত কেন মুক্তি পেল? কারণ তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপেন, সার্জিসের খুব কাছেরই তো। এই জিনিসগুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য মানে দায়ী ছিল, যে পুলিশ গ্রেপ্তার করতো না, আদালতে গেলে আমাদের বিচারকরা, যে এখন 12 বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, রাষ্ট্রপতি নির্দেশ দিলেন। তো এখন যারা দায়িত্ব পালন করছেন, সার্জিসরা এসে যাদেরকে উৎখাত করলেন বিচারকদেরকে, আমরাও চাইছি বিচার বিভাগ নিরপেক্ষ থাকতে হবে। কে কোন দলের, কে কোন ধর্মের, কে কার ভাগিনা ভাতিজা ভাগ্নি ডাজন্ট ফ্যাক্ট, বিচারক রায় দিবেন যেটা সত্যি, যেটা ন্যায়, সেটার পক্ষে। তো এখন ফারুকের বক্তব্যগুলো তো শুনছেনি, মানে তিনি আরো ভিন্ন ভাষায় আরো বিশাল এক বক্তব্য দিয়েছেন। তো আরেক জায়গায় গণ অধিকার পরিষদের আরেকটা বক্তব্য আসছে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না। তো তারা নব্য দখলদার বলতে কাদেরকে বোঝাইলো? শব্দগুলো আমরা তো আর বাঙালি, কখলে কলিকাতা বোঝা জাতি, আমরা কিন্তু বুঝি। ভাসুরের নাম মুখে আনে না, বাবিয়ে কেন ভাসুরের নাম মুখে আনতে নাই, নতুন নতুন বিয়ে হওয়ার পরে ওনারা বুঝ দিচ্ছে। তো ওইরকম আর কি। এখন ওই যে বিএনপিও বলে একটি দল, জামাত বলে ওই যে ওরা, বাট বাঙালি বোঝে কে কারে আসলে গুতাচ্ছেন। তো ফারুক যেটা বুঝাইতে চাইছেন যে নব্য দখলদার বলতে ইউনূস সরকার ডাজন্ট ফিট। তারপর আরো কি কি শব্দ ইংরেজিও কয়, মাশাআল্লাহ, শিক্ষিত বোঝাই যায়। তো আবার সাথে সাথে বাংলাও বলে, গরিবদের বোঝার স্বার্থে বা আমরা যারা অর্ধশিক্ষিত আছে তাদের বোঝার স্বার্থে। তো সবকিছু মিলে এই সরকারের স্টেবিলিটি নিয়ে কথা বলে কিন্তু ফারুক ভাই কেলানি খেয়েছিলেন আহত অবস্থায়। এটাকে বলে বীরের জাতি। বাঙালিকে বীরের জাতি কেন বলে? মাথার মধ্যে শিলি টিলি নিয়ে পট্টি বাইধা বৈশও কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে সমালোচনা বন্ধ করে নাই, বরঞ্চ সরকারের যারা সমর্থক, ওই যে এখন তার ছাত্রলীগ দল নাই, বৈষম্যবিরোধী ছাত্র দল আছে, তো তাদেরকে কিন্তু সমালোচনা করছেন। তো এরকম যদি হয়, তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, ইউনূস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে? দুইটা টিম যদি এভাবে একটার সাথে মাঠের মধ্যে লাগালাগি করে, কারণ সবাই তো তারা বলতেছে আমরা এটা নেতৃত্ব দিছি, আমরা এটার মাইট খাইছি, জেল খাচ্ছি, জুলুম খাচ্ছি, আমরা রাজপথে নামবো এই সরকারের বিরুদ্ধে। তাহলে তো আপনারা সরকারের পতন করাই ছাড়বেন। মানে এরপরে কাকে চাচ্ছেন? হু ইজ নেক্সট? কোন সরকারকে আপনারা মনে করবেন ফিট? যে সার্কামটেন্সেস আমরা দেখছি, এই সার্কামটেন্সেসে কোনো সরকারই ফিট হবে না। দেখা যাক তারপরেও ইউনূস সরকার এটাকে কিভাবে ডিফিট করেন। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তবে সেটি কিভাবে হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেননি তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তার দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ার কথা রয়েছে। উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। এমন বৈঠক হতে পারে দলকে টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল। তবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন সেটাই দেখার বিষয়। আসলে কি করছে আওয়ামী লীগ? শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে সব কার্যক্রম থেকে দূরে থাকতে এবং গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই খবর এসেছে আগামী 19 জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।